বন্ধু, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সতী গল্পটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ায় জন্মগ্রহণ করেন। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি তার জীবনে বহু গল্প, উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে দেবদাস, বরদিদি, চন্দ্রনাথ, শুভদা, অনুপমার প্রেম, আলোছায়া ইত্যাদি অত্যন্ত সমাদৃত হয়েছে। তিনি তার জীবদ্দশায় কিছুদিন চাকুরিও করেছেন। 1938 সালের 16 জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে শুরু করছি আজকের গল্প। হরিশ পাবনা জেলার একজন সম্ভ্রান্ত ভালো উকিল। কেবল ওকালতি হিসেবেই নয়, মানুষ হিসেবেও বেশ ভালো। দেশের সর্বপ্রকার সৎ অনুষ্ঠানের সহিত সে অল্প বিস্তর যুক্ত থাকে। শহরে কোনো কাজই তাকে বাদ দিয়ে হয় না। সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল। কাজ সারিয়া বাড়ি ফিরিতে বিলম্ব হইয়া গেছে। এখন কোনো মতে দুটি খাইয়া লইয়া আদালতে পৌঁছিলেই হয়। বিধবা ছোট বোন উমা কাছে বসিয়া তত্ত্বাবধান করিতেছিল, পাছে বেলা বয়ে যাওয়ার অজুহাতে খাওয়ার ত্রুটি ঘটে। স্ত্রী নির্মলা ধীরে ধীরে প্রবেশ করিয়া অদূরে উপবেশন করিল। কহিল, কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা এখানকার মেয়ে স্কুলের ইন্সপেক্টর হয়ে আসছে। এই সহজ কথা কয়টির ইঙ্গিত অতীব গভীর। উমা চকিত হইয়া কহিল, সত্যি নাকি? তা লাবণ্য নাম এমন তো কত আছে বৌদি। নির্মলা বলিল, হ্যাঁ তা আছে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করছি। হরিশ মুখ তুলিয়া সহসা কটু কণ্ঠে বলিয়া উঠিল, আমি জানবো কি করে শুনি? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি? স্ত্রী স্নিগ্ধ স্বরে জবাব দিল, আহা, রাগ করো কেন? রাগের কথা তো বলিনি। তোমার তদবির তাগাদায় যদি কারো উপকার হয়ে থাকে সে তো আহ্লাদের কথা। এই বলিয়া যেমন আসিয়াছিল তেমনি মন্থর মৃদু পদে বাহির হইয়া গেল। উমা শশব্যস্ত হইয়া উঠিল, আমার মাথা খাও দাদা, উঠো না উঠো না উঠো না দাদা। হরিশ বিদ্যুৎ বেগে আসন ছাড়িয়া উঠিল। না, শান্তিতে এক মুঠো খাবারও জো নেই। আত্মঘাতী না হলে আর। বলিতে বলিতে দ্রুত বেগে বাহির হইয়া গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তুমি কেন আত্মঘাতী হবে? যে হবে সে একদিন জগৎ দেখবে। এইখানে হরিশের একটু পূর্ব বৃত্তান্ত বলা প্রয়োজন। এখন তাহার বয়স 40-এর কম নয়, কিন্তু কম যখন সত্যি ছিল সেই পাঠ্যাবস্থার একটু ইতিহাস আছে। পিতা রামমোহন তখন বরিশালের সাব জজ। হরিশ MA পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার মেস ছাড়িয়া বরিশালে আসিয়া উপস্থিত হইল। প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, স্কুল ইন্সপেক্টর। লোকটি নিরীহ, নিরহংকার এবং অগাধ পণ্ডিত। সরকারি কাজে ফুরসত পাইলে এবং সদরে থাকিলে মাঝে মাঝে আসিয়া সদরালা বাহাদুরের বৈঠকখানায় বসিতেন। অনেকেই আসিতেন, টাকওয়ালা মুনসেফ, দাড়ি ছাটা ডেপুটি, মহাস্থবির সরকারি উকিল এবং শহরের অন্যান্য মান্যগণের দল সন্ধ্যার পরে কেহই প্রায় অনুপস্থিত থাকিতেন না। তাহার কারণ ছিল, সদরালা নিজে ছিলেন নিষ্ঠাবান হিন্দু। অতএব আলাপ আলোচনার অধিকাংশই হইত ধর্ম সম্বন্ধে, এবং যেমন সর্বত্র ঘটে এখানেও তেমনি আধ্যাত্ম তত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসা সমাধা হইত খণ্ডযুদ্ধের অবসানে। সেদিন এমনই একটা লড়াইয়ের মাঝখানে হরকুমার তাহার বাঁশের ছড়িটি হাতে করিয়া আস্তে আস্তে আসিয়া উপস্থিত হইলেন। এই সকল যুদ্ধ বিগ্রহের ব্যাপারে কোনো দিনই তিনি অংশগ্রহণ করিতেন না। নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলিয়াই হোক,
অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলিয়াই হোক, চুপ করিয়া শোনা ছাড়া গায়ে পড়িয়া অভিমত প্রকাশ করিবার চঞ্চলতা তাহার একটি দিনও প্রকাশ পায় নাই। আজ কিন্তু অন্য রূপ ঘটিল। তিনি ঘরে ঢুকিতেই টাকওয়ালা মুন্সেফ বাবু তাহাকেই মধ্যস্থ মানিয়া বসিলেন। ইহার কারণ এইবার ছুটিতে কলিকাতায় গিয়া তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনিয়া আসিয়াছিলেন। হরকুমার স্মিত হাস্যে সম্মত হইলেন। অল্পক্ষণেই বুঝা গেল শাস্ত্রের বাদানুবাদ মাত্র সম্বল করিয়া ইহার সহিত তর্ক করা চলে না। সবাই খুশি হইলেন। হইলেন না শুধু সাব জজ বাহাদুর নিজে, অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়াছে তাহার আবার শাস্ত্র জ্ঞান কিসের জন্য, এবং বলিলেনও ঠিক তাই। সকলে উঠিয়া গেলে তাহার পরম প্রিয় সরকারি উকিল বাবুকে চোখের ইঙ্গিতে হাসিয়া কহিলেন, শুনলেন তো ভাদুরী মশাই, ভূতের মুখের রাম নাম আর কি। ভাদুরী ঠিক সায় দিতে পারিলেন না, কহিলেন, হ্যাঁ তা বটে, কিন্তু জানে খুব, সমস্ত সমস্ত যেন মুখস্থ, আগে মাস্টারি করতো কি না। হাকিম প্রসন্ন হইলেন না, বলিলেন, ও জানার মুখে আগুন, এরাই হলো জ্ঞান পাপী, এদের আর মুক্তি নেই, বুঝলেন, মুক্তি নেই। হরিশ সেদিন চুপ করিয়া একধারে বসিয়াছিল। এই স্বল্পভাষী পৌঢ়ের জ্ঞান ও পাণ্ডিত্য দেখিয়া সে মুগ্ধ হইয়া গিয়াছিল। সুতরাং পিতার অভিমত যাহাই হও, পুত্র তাহার আসন্ন পরীক্ষা সমুদ্র হইতে মুক্তি পাইবার ভরসায় তাহাকে গিয়া ধরিয়া পড়িল। সাহায্য করিতে হইবে। হরকুমার সম্মত হইলেন। এইখানে তাহার কন্যা লাবণ্যর সহিত হরিশের পরিচয় হইল। সেও আইএ পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার গণ্ডগোল ছাড়িয়া পিতার কাছে আসিয়াছিল। সেই দিন হইতে প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকের দুরূহ অংশের অর্থই শুধু জানিল না, আরও একটা জটিলতর বস্তুর স্বরূপ জানিয়া লইল, যাহা তত্ত্ব হিসেবে ঢের বড়। কিন্তু সে কথা এখন থাক। ক্রমশ পরীক্ষার দিন কাছে ঘেঁষিয়া আসিতে লাগিল। হরিশ কলিকাতায় চলিয়া গেল। পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করিয়াই পাশ করিল। কিছুকাল পরে আবার যখন দেখা হইল, হরিশ সমবেদনায় মুখ পাংশ করিয়া প্রশ্ন করিল, আপনি ফেল করলেন যে বড়? লাবণ্য কহিল, এটুকুও পারব না, আমি এতটাই অক্ষম নাকি? হরিশ হাসিয়া ফেলিল, বলিল, আচ্ছা যা হবার হয়েছে, এবার কিন্তু খুব ভালো করে এক্সামিন দেওয়া চাই, বুঝলেন? লাবণ্য কিছু মাত্র লজ্জা পাইল না, বলিল, খুব ভালো করে দিলেও আমি ফেল হব, ও আমি পারবো না। হরিশ অবাক হইল, জিজ্ঞাসা করিল, পারবেন না? পারবেন না কিরকম? লাবণ্য জবাব দিল, কিরকম আর কি, এমনি। এই বলিয়া সে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল। ক্রমশ কথাটা হরিশের মাতার কানে গেল। সেদিন সকালে রামমোহন বাবু মোকদ্দমার রায় লিখিতেছিলেন। যে দুর্ভাগা হারিয়াছে তাহার আর কোথাও কোনো কুল কিনারা না থাকে, এই শুভ সংকল্প কার্যে পরিণত করিতে রায়ের মুসাবিদায় বাছিয়া বাছিয়া শব্দ যোজনা করিতেছিলেন। গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনিয়া তাহার মাথায় আগুন ধরিয়া গেল। হরিশ নরহত্যা করিয়াছে শুনিলেও বোধহয় তিনি এতখানি বিচলিত হইতেন না। দুই চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন, এত বড়? ইহার অধিক কথা তাহার মুখে আর জোগাইল না।
দিনাজপুরে থাকিতে একজন প্রাচীন উকিলের সহিত তাহার শিক্ষাগুচ্ছ, গীতার মর্মার্থ ও পেনশনান্তে কাশীবাসের উপকারিতা লইয়া অত্যন্ত মতের মিল ও হৃদ্যতা জন্মিয়াছিল। একটা ছুটির দিনে গিয়া তাহারই ছোট মেয়ে নির্মলাকে আর একবার চোখে দেখিয়া ছেলের বিবাহের পাকা কথা দিয়া আসিলেন। মেয়েটি দেখিতে ভালো। দিনাজপুরে থাকিতে গৃহিণী তাহাকে অনেকবার দেখিয়াছেন, তথাপি স্বামীর কথা শুনিয়া গালে হাত দিলেন। বলো কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে? আজকালকার ছেলে মেয়ে। কিন্তু আমি তো আজকালকার বাপ নই। আমি আমার সেকেলে নিয়মেই ছেলে মানুষ করতে পারি। হরিশের পছন্দ যদি না হয় আর কোনো উপায় দেখতে বলো। গৃহিণী স্বামীকে চিনিতেন। তিনি নির্বাক হইয়া গেলেন। কর্তা পুনশ্চ বলিলেন, মেয়ে ডানা কাটা পরি না হোক, ভদ্র ঘরের কন্যা। সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিঁদুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন হরিশের ভাগ্য বলে মানে। খবরটা প্রকাশ পাইতে বিলম্ব হইল না। হরিশও শুনিল। প্রথমে সে মনে করিল পলাইয়া কলকাতায় গিয়া কিছু না জুটে টিউশনি করিয়া জীবিকা নির্বাহ করিবে। পরে ভাবিল সন্ন্যাসী হইবে। শেষে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ ইত্যাদি স্মরণ করিয়া স্থির হইয়া রহিল। কন্যার পিতা ঘটা করিয়া পাত্র দেখিতে আসিলেন এবং আশীর্বাদের কাজটাও সেই সঙ্গে সারিয়া লইলেন। সভায় শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন। নিরীহ হরকুমার কিছু না জানিয়াই আসিয়াছিলেন। তাহাদের সম্মুখে রায়বাহাদুর ভাবী বৈবাহিক মৈত্র মহাশয়ের হিন্দু ধর্মে প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরেজি শিক্ষাতে সংখ্যাতীত দোষ কীর্তন করিয়া অনেকটা এইরূপ অভিমত প্রকাশ করিলেন যে তাহাকে 1000 টাকা মাহিনার চাকরি দেওয়া ব্যতীত ইংরেজের আর কোনো গুণ নাই। আজকাল দিনক্ষণ অন্যরূপ হইয়াছে। ছেলেদের ইংরাজি না পড়াইলে চলে না। কিন্তু যে মূর্খই ম্লেচ্ছ বিদ্যা ও ম্লেচ্ছ সভ্যতা হিন্দুর শুদ্ধ অন্তঃপুরের মেয়েদের মধ্যে টানিয়া আনে, তাহার ইহকালও নাই, পরকালও নাই। একা হরকুমার ভিন্ন ইহার নিগূঢ় অর্থ কাহারও অবিদিত রহিল না। সেদিন সভা ভঙ্গ হইবার পূর্বেই বিবাহের দিন স্থির হইয়া গেল। এবং যথাকালে শুভ কর্ম সমাধা হইতেও বিলম্ব ঘটিল না। কন্যাকে শ্বশুর গৃহে পাঠাইবার প্রাক্কালে মৈত্র গৃহিণী নির্মলার সতী সাধ্বী মাতা ঠাকুরনীর বধূ জীবনের চরম তত্ত্বটি মেয়ের কানে দিলেন। বলিলেন, মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই কেন না ভুলো, কখনো এই কথাটা ভুলো না, বুঝলে? তাহার নিজের স্বামী টিকির গোছা ও শ্রীগীতার মর্মার্থ লইয়া মাতিয়া উঠিবার পূর্ব পর্যন্ত তাহাকে অনেক জ্বালাইয়াছেন। আজিও তাহার দৃঢ় বিশ্বাস মৈত্র বুড়া চিতায় শয়ন না করিলে আর তাহার নিশ্চিন্ত হইবার জো নাই। নির্মলা স্বামীর ঘর করিতে আসিল এবং সেই ঘর আজ 20 বর্ষ ধারণ করিতেছে। এই সুদীর্ঘ কালে কত পরিবর্তন, কত কি ঘটিল। রায়বাহাদুর মরিলেন। স্বধর্মনিষ্ঠ মৈত্র গতাসু হইলেন। লেখাপড়া সাঙ্গ হইলে লাবণ্যর অন্যত্র বিবাহ হইল। জুনিয়র উকিল হরিশ সিনিয়র হইয়া উঠিলেন। বয়স তাহার যৌবন পার হইয়া পৌরহত্যে গিয়া পড়িল। কিন্তু নির্মলা আর তাহার মাতৃদত্ত মন্ত্র এ জীবনে ভুলিল না। এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত সত্বর শুরু হইবে তাহা কে জানিত। রায়বাহাদুর তখনও জীবিত, পেনশন লইয়া পাবনার বাটিতে আসিয়া বসিয়াছেন। হরিশের এক উকিল বন্ধুর
পিতৃ শ্রাদ্ধ উপলক্ষে কলিকাতা হইতে একজন ভালো কীর্তনওয়ালী আসিয়াছিল। সে দেখিতে সুশ্রী এবং বয়স কম। অনেকেরই ইচ্ছা ছিল কাজকর্ম অন্তে একদিন ভালো করিয়া তাহার কীর্তন শোনা। পরদিন হরিশের গান শুনিবার নিমন্ত্রণ হইল। শুনিয়া বাড়ি ফিরিতে একটু অধিক রাত হইয়া গেল। নির্মলা উপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। স্বামীকে উপরে উঠিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, গান লাগলো কেমন? হরিশ খুশি হইয়া কহিল, আশা গায় বুঝলে। দেখতে কেমন? মন্দ না, ভালোই। নির্মলা কহিল, তাহলে রাতটা তো একেবারে ওখানেই কাটিয়ে এলে পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ ক্রুদ্ধ হইবে কি বিস্ময়ে অভিভূত হইয়া গেল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, কিরকম? নির্মলা সক্রোধে বলিল, রকম ভালোই, আমি কচি খুকি নই বুঝলে, সব জানি সব বুঝি। আমার চোখে ধুলো দেবে তুমি? হ্যাঁ, আচ্ছা। উমা পাশের ঘর হইতে ছুটিয়া আসিয়া সভয়ে কহিল, কি করছো তুমি বৌদি? বাবা শুনতে পাবেন যে। নির্মলা জবাব দিল, পেলেনি বা শুনতে, আমি তো চুপি চুপি কথা কইছি না। এই উত্তরের প্রত্যুত্তরে যে উমা কি বলিবে ভাবিয়া পাইল না, কিন্তু পাছে তাহার উচ্চ স্বরে বৃদ্ধ পিতার ঘুম ভাঙিয়া যায় সেই ভয়েই সে পরক্ষণে জোর হস্তে ক্রুদ্ধ চাপা গলায় মিনতি করিয়া কহিল, রক্ষে করো বৌদি, এত রাত্রে চেঁচামেচি করে আর কেলেঙ্কারি করো না। বধূর কণ্ঠস্বর ইহাতে বাড়িল বই কমিল না। কহিল, কিসের কেলেঙ্কারি? হ্যাঁ, কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি? তোমার বুকের ভেতরটা তো আর জ্বলে পুড়ে যাচ্ছে না? বলিতে বলিতে সে কাঁদিয়া ফেলিয়া দ্রুত বেগে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বারের খিল বন্ধ করিয়া দিল। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে বসিয়া বাকি রাতটুকু মক্কেলদের বসিবার বেঞ্চের উপর শুইয়া কাটাইয়া দিল। অতঃপর দিন দশেকের মতো উভয়ের বাক্যালাপ স্থগিত হইয়া গেল। কিন্তু হরিশকেও আর সন্ধ্যার পরে বাহিরে পাওয়া যায় না। গেলেও তাহার শঙ্কাকুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হইয়া উঠিল। বন্ধুরা রাগ করিয়া বলিতে লাগিলেন, হরিশ যত বুড়ো হচ্ছে রোগও তত বেড়ে যাচ্ছে হে। হরিশ অধিকাংশ স্থানেই জবাব দিত না, কেবল খোঁচা বেশি করিয়া বিধিলেই বলিত, এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো তোমরাও বাঁচো, আমিও বাঁচি। বন্ধুরা কহিতেন, বৃথা বৃথা, ওকে লজ্জা দিতে গিয়ে এখন আমরা নিজেরাই লজ্জায় মরি, ছি 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 ছি। সেবার বসন্ত রোগে লোক মরিতে লাগিল খুব বেশি। হরিশকেও রোগে ধরিল। কবিরাজ আসিয়া পরীক্ষা করিয়া গম্ভীর মুখে কহিলেন, মারাত্মক অবস্থা, রক্ষা পাওয়া খুবই কঠিন। রায়বাহাদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধা মাতা আছাড় খাইয়া পড়িলেন। নির্মলা ঘর হইতে বাহির হইয়া কহিল, আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, আমার আমার নোয়া সিঁদুর গুচাবে কার শান্তি? কার? তোমরা ওকে দেখো, আমি চললুম। এই বলিয়া সে শীতলা মন্দিরে গিয়া হত্যা দিয়া পড়িল। কহিল, উনি বাঁচেন তো আমি বাড়ি ফিরব, আর নইলে আমি এখানে ওর সঙ্গে যাব। 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ভিন্ন কেহ তাহাকে জল পর্যন্ত খাওয়াইতে পারিল না। কবিরাজ আসিয়া বলিলেন, মা, তোমার স্বামী আরোগ্য হয়েছেন, এবার তুমি ঘরে চলো। লোকে ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা পায়ের ধুলা লইল, তাহার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষিয়া দিল। কহিল, মানুষ তো নয়, মানুষ তো নয়, সাক্ষাৎ মা। বৃদ্ধেরা বলিলেন, সাবিত্রীর উপাখ্যান মিথ্যে না,
কলিতে ধর্ম গেছে বলে কি 16 আনা গেছে? না গো না, জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো সাক্ষাৎ মা। মা, মা গো। বন্ধুরা লাইব্রেরি ঘরে বলা বলি করতে লাগিল। সাধে কি আর মানুষের স্ত্রীর গোলাম হয় হে? বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নইলে আর স্ত্রী। এখন বোঝা গেল কেন হরিশ সন্ধ্যার পরে বাইরে থাকতো না। বীরেন উকিল ভদ্রলোক। গত বছর ছুটিতে কাশী গিয়া সে সন্ন্যাসীর কাছে মন্ত্র লইয়া আসিয়াছে। টেবিলে প্রচণ্ড করাঘাত করিল। আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকারের সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার হে? বাড়ি থেকে বলে গেল যদি সতী মায়ের সতী কন্যা হইতো। ও, শরীর একেবারে শিউরে ওঠে গো। তারিণী চাটুর্যের বয়স হইয়াছে, আফিংখোর। একাধারে বসিয়া নিবিষ্ট চিত্তে তামাক খাইতেছিল। মুখাটা বেহারার হাতে দিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিল, শাস্ত্র মতে সহধর্মিণী কথাটা ভারী শক্ত। আমার দেখো না, কেবল 7টা। বিয়ে দিতে দিতে একেবারে ফতুর হয়ে গেলাম। অনেকদিন পরে ভালো হইয়া আবার যখন হরিশ আদালতে উপস্থিত হইল, তখন কত লোকে যে তাহাকে অভিনন্দিত করিল তাহার সংখ্যা নাই। ব্রজেন্দ্রবাবু সখেদে কহিলেন, ভাই হরিশ, স্ত্রৈণ বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি হে, ক্ষমা করো। লক্ষ কেন, কোটি কোটির মধ্যে তুমি ভাগ্যবান। তুমি ধন্য ভাই, তুমি ধন্য। বীরেন বলিল, সতী সাবিত্রীর কথা না হয় ছেড়েই দাও, কিন্তু খনা, লীলাবতী, গার্গী আমাদের দেশেই তো জন্মেছিলেন। ভাই, স্বরাজ ফরাজ যাই বলো, কিছুতেই হবে না। মেয়েদের যতদিন না আবার তেমনি করে তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন তার নাম তো আমরা সবাই জানি। বৃদ্ধ তারিণী চাটুর্য বলিলেন, সেই সঙ্গে একটা পণ প্রথা নিবারণী সমিতি হওয়া অত্যন্ত আবশ্যক, বুঝলে? দেশটা যে একেবারে ছাড়খাড় হয়ে গেল। ব্রজেন্দ্র কহিলেন, হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল। তোমার উচিত তোমার এই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথারই জবাব দিতে পারিল না। কৃতজ্ঞতায় তাহার 2 চক্ষু ছল ছল করিতে লাগিল। মৃত জমিদার গোসাই চরণের বিধবা পুত্রবধূর সহিত অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বাঁধিয়াছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলাকে যে কোন পক্ষে জানা কঠিন বলিয়া গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই ইতিপূর্বে 2-1 উকিলের বাড়ি আসিয়াছিলেন। আজ সকালেও তাহার গাড়ি আসিয়া হরিশের সদর দরজায় থামিল। হরিশ সসম্ভ্রমে তাহাকে নিজের ঘরে আনিয়া বসাইলেন। আলোচনা পাছে ও ঘরে মুহুরীর কানে যায়, এই ভয়ে উভয়েই সাবধানে ধীরে ধীরে কথা কহিতেছিলেন। বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হাসিয়া ফেলিয়া জবাব দিবার চেষ্টা করিতেই পাশের ঘরের পর্দার আড়াল হইতে অকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসিল, আমি কিন্তু সব শুনছি। বিধবা চমকিয়া উঠিলেন। হরিশ লজ্জা ও শঙ্কায় কাঠ হইয়া গেল। একজোড়া অতি সতর্ক চক্ষু কর্ণ যে তাহাকে অহরহ পাহারা দিয়া আছে, সে কথা সে এক মুহূর্তের জন্য ভুলিয়াছিল। পর্দা ঠেলিয়া নির্মলা রণমূর্তিতে বাহির হইয়া আসিল।
হাত নাড়িয়া নাড়িয়া কণ্ঠস্বরে বিষ ঢালিয়া দিয়া কহিল, ফুসফুস ফুসফুস করে কথা বলে আমাকে ফাঁকি দেবে? হ্যাঁ, মনেও করো না। কই কই, আমার সঙ্গে তো এমন হেসে কথা কইতে কখনো দেখিনি। অভিযোগ নিতান্তই মিথ্যা নয়। বিধবা সভয়ে কহিলেন, এ কি কাণ্ড হরিশবাবু, এ কি কাণ্ড? হরিশ বিমুঢ়ের মতো ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিল, পাগল। নির্মলা কহিল, পাগল? হ্যাঁ, পাগল, পাগলি বটে, পাগলি বটে। কিন্তু কিন্তু কে করলে শুনি, কে করলে? এই বলিয়া সে হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিয়া সহসা হাঁটু গাড়িয়া বিধবার পায়ের কাছে ঢেপ করিয়া মাথা খুঁড়িতে লাগিল। মুহুরী কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। একজন জুনিয়র উকিল সেই মাত্র আসিয়াছিল। সে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। বোস কোম্পানির বিল সরকার তাহারই কাঁধের উপর দিয়া উঁকি মারিতে লাগিল এবং তাহাদেরই চোখের সম্মুখে নির্মলা মাথা খুঁড়িতে লাগিল। আমি সব জানি, সব আমি সব বুঝি। থাকো থাকো, তোমরাই সুখে থাকো। কিন্তু আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, যদি মনে জ্ঞানে এক বই না দুই জেনে থাকি, যদি। এদিকে বিধবা নিজেও কাঁদিয়া ফেলিতে লাগিলেন। এ কি ব্যাপার হরিশবাবু, এ কি দুর্নাম দেওয়া, এ কি আমার? হরিশ কাহারও কোনো প্রতিবাদ করিল না। আধমুখে দাঁড়াইয়া শুধু তাহার মনে হইতে লাগিল, হে পৃথিবী, তুমি দ্বিধা হও না কিসের জন্য? লজ্জায়, ঘৃণায়, ক্রোধে সেদিন হরিশ সেই ঘরেই স্তব্ধ হইয়া রহিল। আদালতে বাহির হইবার কথা ভাবিতেও পারিল না। মধ্যাহ্নে উমা আসিয়া বহু সাধ্য সাধনা এবং মাথার দিব্যি দিয়া কিছু খাওয়াইয়া গেল। সন্ধ্যার প্রাক্কালে বামুন ঠাকুর রূপার বাটিতে করিয়া খানিকটা জল আনিয়া পায়ের কাছে রাখিল। হরিশের প্রথমে ইচ্ছা হইল লাথি মারিয়া ফেলিয়া দেয়, কিন্তু আত্মসংবরণ করিয়া আজও পায়ের বুড়ো আঙুলটা চুবাইল। স্বামীর পদদোক পান না করিয়া নির্মলা কোনোদিন জল স্পর্শ করিত না। রাত্রে বাহিরের ঘরে একাকী শয়ন করিয়া হরিশ ভাবিতেছিল, তাহার এই দুঃখময় গভীর জীবনের অবসান কবে হইবে। এমনি অনেক অনেক রকমই ভাবিয়াছে, কিন্তু তাহার এই সতী স্ত্রীর একনিষ্ঠ পতিপ্রেমের নাগপাশের বাঁধন হইতে মুক্তির কোনো পথই তাহার চোখে পড়ে নাই। দুই বছর গত হইয়াছে। নির্মলা অনুসন্ধান করিয়া জানিয়াছে যে খবরের কাগজের খবর ঝুটা নয়। লাবণ্য যথার্থই পাবনার মেয়ে স্কুলের পরিদর্শক হইয়া আসিতেছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত হইতে ফিরিয়া ছোট বোন উমাকে জানাইল যে রাত্রের ট্রেনে তাহাকে বিশেষ জরুরি কাজে কলিকাতায় যাইতে হইবে। ফিরিতে বোধহয় দিন চারেক বিলম্ব হইবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়া ঠিক করিয়া রাখা হয়। দিন 15 হইল স্বামী স্ত্রীতে বাক্যালাপ বন্ধ ছিল। রেলওয়ে স্টেশন দূরে। রাত্রি 8টার মধ্যেই মোটরে বাহির হইয়া পড়িতে হইবে। সন্ধ্যার পরে সে মোকদ্দমার দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছাইয়া লইতেছিল। নির্মলা আসিয়া প্রবেশ করিল। হরিশ মুখ তুলিয়া চাহিয়া দেখিল, কিন্তু কিছু বলিল না। নির্মলা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, আজ কলকাতায় যাচ্ছ নাকি? হরিশ কহিল, কেন? কেন আবার কি? মক্কেলের কাজ, হাইকোর্টের মকদ্দমা আছে। চলো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? গিয়ে কোথায় থাকবে শুনি? নির্মলা কহিল, যেখানে হোক, তোমার সঙ্গে আমার গাছতলাতে থাকতেও লজ্জা নেই। কথাটি ভালো এবং সতী স্ত্রীর উপযুক্ত,
কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিচুটি মাখাইয়া দিল। কহিল, তোমার লজ্জা না থাক, আমার আছে। আমি গাছতলার পরিবর্তে আপাতত কোনো এক বন্ধুর বাড়িতে উঠব স্থির করেছি। নির্মলা বলিল, তাহলে তো ভালোই হলো। তার বাড়িতে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধা হবে না। হরিশ কহিল, না, সে হবে না। বলা নেই কওয়া নেই, বিনা আহ্বানে পরের বাড়ি তোমাকে নিয়ে গিয়ে আমি উঠতে পারবো না। নির্মলা বলিল, পারবে না সে আমি জানি, আমাকে সঙ্গে নিয়ে লাবণ্যর ওখানে ওঠা যায় না যে। হরিশ খেপিয়া গেল, হাত মুখ নাড়িয়া চিৎকার করিয়া কহিল, তুমি তুমি যেমন নোংরা তেমন মন্দ। সে বিধবা ভদ্রমহিলা, আমি বা যাব কেন? হ্যাঁ, সেই বা আমাকে যেতে বলবে কেন? তাছাড়া আমার সময় কই? কলকাতায় গিয়ে পরের কাজে নিঃশ্বাস ফেলবার ফুরসত পাবো না। পাবে গো, পাবে। এই বলিয়া নির্মলা ঘর হইতে বাহির হইয়া গেল। দিন তিনেক পরে হরিশ কলিকাতা হইতে ফিরিয়া আসিলে স্ত্রী কহিল, 4-5 দিন বলে গেলে আর 3 দিনের মধ্যেই ফিরে এলে যে বড়। হরিশ কহিল, কাজ চুকে গেল তাই চলে এলাম। নির্মলা জোর করিয়া হাসিয়া প্রশ্ন করিল, লাবণ্যর সঙ্গে দেখা হয়নি বুঝি? হরিশ কহিল, না। নির্মলা অতিশয় ভালো মানুষের মতো জিজ্ঞাসা করিল, কলকাতাতেই যদি গেলে একবার খবর নিলে না কেন? হরিশ জবাব দিল, সময় পাইনি। এত কাছাকাছি গেলে একটু সময় করে নিলেই তো হতো। এই বলিয়া সে চলিয়া গেল। ইহার মাসখানেক পরে একদিন আদালতে বাহির হইবার সময় হরিশ ভগিনীকে ডাকিয়া কহিল, উমা, আজ আমার ফিরতে বোধহয় একটু রাত হয়ে যাবে। কেন দাদা? উমা কাছেই ছিল, আসতে বলিলেই চলিত, কিন্তু কণ্ঠস্বর উঁচুতে চড়াইয়া অদৃশ্য কাহাকেও লক্ষ্য করিয়া হরিশ উত্তর দিল, যোগিন বাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। ফিরিতে দেরি হইল, রাত্রি 12টার কম নয়। হরিশ মোটর হইতে নামিয়া বাহিরের ঘরে গিয়া প্রবেশ করিল। কাপড় ছাড়িতে ছাড়িতে শুনিতে পাইল, স্ত্রী উপরের জানালা হইতে সোফারকে ডাকিয়া বলিতেছে, আব্দুল, আব্দুল, যোগিন বাবুর বাড়ি থেকে এলে বুঝি? আব্দুল কহিল, नहीं माई जी, स्टेशन से आते हैं। स्टेशन? स्टेशन কেন গো? গাড়িতে কেউ এলো বুঝি? কলকাতা से एक माई जी और एक बच्चा आया माई जी। কলকাতা থেকে? বাবু গিয়ে তাদের বাসা নিয়ে এলেন বুঝি? জি হ্যাঁ মাই জি। বলিয়া গাড়ি আস্তাবলে লইয়া গেল। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। এইরূপ সম্ভাবনার কথা যে তাহার মনে হয় নাই তাহা নহে, কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলিতে অনুরোধ করিতে সে কিছুতেই পারিল না। রাত্রে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড হইয়া গেল। পরদিন সকালেই লাবণ্য ছেলে লইয়া এই বাটিতে আসিয়া উপস্থিত হইল। হরিশ বাহিরের ঘরে ছিল, তাহাকে কহিল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন একটু আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে যেন তোলপাড় করিতে লাগিল। একবার সে এমনও বলিতে চাহিল যে এখন অত্যন্ত কাজের তাড়া, কিন্তু সে অজুহাত খাটিল না। তাহাকে সঙ্গে করিয়া আনিয়া স্ত্রীর সহিত পরিচয় করাইয়া দিতে হইল। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাহাদের সাদরে গ্রহণ করিল, ছেলেকে খাবার খাইতে দিল এবং তাহার মাকে আসন পাতিয়া সযত্নে বসাইল। কহিল, আমার কি সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। লাবণ্য উত্তর দিয়া বলিল, হরিশ বাবুর মুখে শুনেছি
আপনি ক্রমাগত বার ব্রত উপবাস করে শরীরটাকে নষ্ট করে ফেলছেন, এখনো তো বেশ ভালো দেখাচ্ছে না। নির্মলা সহাস্যে কহিল, বাড়ানো কথা ভাই, কিন্তু এ আবার উনি কবে বললেন? হরিশ তখনও কাছে দাঁড়াইয়াছিল, সে একেবারে বিবর্ণ হইয়া উঠিল। লাবণ্য কহিল, এই তো এইবার কলকাতায় খেতে বসে কেবল আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি থেকে আমার বাড়ি খুব কাছে কিনা, ছাতের ওপর থেকে চেঁচিয়ে ডাকলে শোনা যায়। নির্মলা বলিল, ওহো, খুব সুবিধা তো। লাবণ্য হাসিয়া বলিল, কিন্তু তাতেই শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। ওহো, বটে। লাবণ্য বলিল, আবার জাতের গোড়ামিও কম নেই, ব্রাহ্মদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত না, সমস্তই আমাকে নিজে রেঁধে পরিবেশন করতে হতো। এই বলিয়া সে হাসি মুখে সকৌতুকে হরিশের প্রতি চাহিয়া বলিল, আচ্ছা, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল। তাহার মিথ্যাবাদিতা প্রমাণিত হওয়ায় তাহার মনে হইল, এতদিনে বসুমাতা দয়া করিয়া বোধহয় তাহাকে জঠরে টানিয়া লইতেছেন। কিন্তু পরম আশ্চর্য এই যে, নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু একটা না করিয়া স্থির হইয়া রহিল। সংশয়ের বস্তু অবিসংবাদী সত্যরূপে দেখা দিয়া বোধহয় তাহাকেও হতচেতন করিয়া ফেলিয়াছিল। হরিশ বাহিরে আসিয়া স্তব্ধ পাংশু মুখে বসিয়া রহিল। এই ভীষণ সম্ভাবনার কথা স্মরণ করিয়া লাবণ্যকে পূর্বাহ্নে সতর্ক করিবার কথা বহুবার তাহার মনে হইয়াছে, কিন্তু আত্ম অবমাননাকর ও একান্ত মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব সে কোনো মতেই এই শিক্ষিত ভদ্রমহিলাটির সম্মুখে উচ্চারণ করিতে পারে নাই। লাবণ্য চলিয়া গেলে নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকিয়া বলিল, ছি ছি, তুমি এত মিথ্যেবাদী, হ্যাঁ, এত মিথ্যা কথা বলো। হরিশ চোখ রাঙাইয়া লাফাইয়া উঠিল, বলিল, বেশ করি বলি, বেশ করি, আমার খুশি। নির্মলা ক্ষণকাল স্বামীর মুখের প্রতি নিঃশব্দে চাহিয়া থাকিয়া কাঁদিয়া ফেলিল। কহিল, বলো বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের সতী মেয়ে হই, যদি কায়মনে সতী হই, আমার জন্য তোমাকে একদিন কাঁদতে হবে, হবে হবে হবে। এই বলিয়া সে যেমনই আসিয়াছিল তেমনি দ্রুতবেগে বাহির হইয়া গেল। বাক্যালাপ পূর্ব হইতেই বন্ধ চলিতেছিল, সেটা দীর্ঘতর হইল এইমাত্র। নিচের ঘরে শয়ন ও ভোজন। হরিশ আদালতে যায় আসে, বাহিরের ঘরে একাকী বসিয়া কাটায়। নতুন কিছু নহে। আগে সন্ধ্যার সময় একবার করিয়া ক্লাবে গিয়া বসিত, এখন সেটুকুও বন্ধ, কারণ শহরের সেদিকে লাবণ্যর বাসা। তাহার মনে হয় অতি প্রাণা ভার্যার 2 চক্ষু 10 চক্ষু হইয়া 10 দিক হইতে অতিকে অহরহ নিরীক্ষণ করিতেছে। তাহার বিরাম নাই, বিশ্রাম নাই, মাধ্যাকর্ষণের ন্যায় তাহার নিত্য। স্নানের পরে আরশির দিকে চাহিয়া তাহার মনে হইত, সতী সাধ্যির এই অক্ষয় প্রেমের আগুনে তাহার কলুষিত দেহের নশ্বর মেদ মজ্জা মাংস শুষ্ক ও নিষ্পাপ হইয়া অত্যন্ত দ্রুত উচ্চতর লোকের জন্য প্রস্তুত হইয়া উঠিতেছে। তাহার আলমারির মধ্যে একখানা কালী সিংহের মহাভারত ছিল। সময় যখন কাটিত না, তখন তাহা হইতে বাছিয়া বাছিয়া সতী নারীর উপাখ্যান পড়িত। কি তার প্রচণ্ড বিক্রম, কতই না অদ্ভুত কাহিনী। স্বামী পাপী তাপী যাহাই হোক, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরেই
সমস্ত পাপ মুক্ত হইয়া অন্তে কল্পকাল তাহারা একত্রে বাস করে। কল্পকাল যে ঠিক কত হরিশ জানিত না, কিন্তু সে যে কম নহে এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য যে মিথ্যা নহে, এই কথা মনে করিয়া তাহার সর্বাঙ্গ অবশ হইয়া উঠিত। পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়া সে বিছানায় শুইয়া মাঝে মাঝে ইহলোকের ভাবনা ভাবিত, কিন্তু কোনো পথ নাই। সাহেবদের হইলে মামলা মোকদ্দমা খাড়া করিয়া এতদিনে যাহা হোক একটা ছাড় রফা তৈরি করিয়া ফেলিত। মুসলিম হইলে 3 তালাক দিয়া বহু পূর্বেই চুকাইয়া ফেলিত। কিন্তু নিরীহ এক পত্নীব্রত ভদ্র বাঙালি, না, কোনো উপায় নেই। ইংরাজি শিক্ষায় বহু বিবাহ ঘুচিয়াছে। বিশেষত নির্মলা চন্দ্র সূর্য যাহার মুখ দেখিতে পায় না, অতি বড় শত্রু তাহার সতীত্বে বিন্দুমাত্র কলঙ্ক লেপন করিতে পারে না। বস্তুত স্বামী ভিন্ন তাহার ধ্যান জ্ঞান নাই, তাহাকেই পরিত্যাগ। বাপরে, নির্মল নিষ্কলুষ হিন্দু সমাজের মধ্যে সে কি আর মুখ দেখাইতে পারিবে? দেশের লোক খাই খাই করিয়া হয়তো তাহাকে খাইয়াই ফেলিবে। ভাবিতে ভাবিতে চোখ কান গরম হইয়া উঠিত। বিছানা ছাড়িয়া মুখে জল দিয়া বাকি রাতটুকু সে চেয়ারে বসিয়া কাটাইয়া দিত। এমনই করিয়া বোধ হয় মাসাধিক কাল গত হইয়া গেছে। হরিশ আদালতে বাহির হইতেছিল। ঝি আসিয়া একখানা চিঠি তাহার হাতে দিল, কহিল, জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে। খাম ছেঁড়া, উপরে লাবণ্যের হস্তাক্ষর। হরিশ জিজ্ঞাসা করিল, আমার চিঠি কে খুললে? ঝি কহিল, এগে মা। হরিশ চিঠি পড়িয়া দেখিল লাবণ্য অনেক দুঃখ করিয়া লিখিয়াছে, সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটিবারও খবর নিলেন না, আমি মরলুম কি বাঁচলুম। অথচ বেশ জানেন এই বিদেশে আপনি ছাড়া আমার আপনার লোক আর কেউ নেই। যাই হোক, এ যাত্রা আমি মরিনি, বেঁচে আছি। এই চিঠি কিন্তু সেই নালিশের জন্য নয়। আজ আমার ছেলের জন্মতিথি। কোর্টের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই মাত্র ভিক্ষা। লাবণ্য। পত্রের শেষে পুনশ্চ দিয়া জানাইয়াছে, রাত্রির খাওয়াটা আজ এখানেই সমাধা করিতে হইবে, একটুখানি গান বাজনার আয়োজনও আছে। চিঠি পড়িয়া বোধ করি সে ক্ষণকাল বিমনা হইয়া পড়িয়াছিল। হঠাৎ চোখ তুলিয়াই দেখিতে পাইল ঝি হাসি লুকাইতে মুখ নিচু করিল, অর্থাৎ বাটির দাসী চাকরের কাছেও এ যেন একটা তামাশার ব্যাপার হইয়াছে। এক মুহূর্তে তাহার শিরায় রক্ত আগুন হইয়া উঠিল। এর কি কোনো সীমা নেই? হ্যাঁ, যতই সহ্য করছি ততই এর পীড়ন বেড়ে চলেছে। জিজ্ঞাসা করিল, চিঠি কে এনেছে? আগে তাদের বাড়ির ঝি। হরিশ কহিল, তাকে বলে দাও গে, আমি কোর্ট ফেরত যাব। এই বলিয়াই সে বীর দর্পে মোটরে গিয়া বসিল। সে রাত্রে বাড়ি ফিরিতে বস্তুত হরিশের অনেক রাত্রি হইল। গাড়ি হইতে নামিতেই দেখিতে পাইল উপরের শোবার ঘরের জানালায় দাঁড়াইয়া নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া আছে। ডাক্তারের দল অল্পক্ষণ হইল বিদায় লইয়াছে। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাইবার সময় বলিয়া গেলেন, বোধ হয় সমস্ত অফিমটাই বের করে ফেলা গেছে, বৌমার জীবনে আর কোনো শঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নাড়িয়া কি ভাব যে প্রকাশ করিল, বৃদ্ধ তাহাতে মনোযোগ করিলেন না। কহিলেন, হ্যাঁ, যা হবার তা হয়ে গেছে। এখন কাছে কাছে থেকে দিন 2-3 সাবধানে রাখলেই বিপদটা কেটে যাবে। আগে বলিয়া হরিশ
স্থির হইয়া বসিল। সেদিন বার লাইব্রেরির ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর হইয়া উঠিল। ভক্ত বীরেন কহিল, আমার গুরুদেব স্বামীজি বলেন, বীরেন, মানুষকে কখনো বিশ্বাস করবি নে। সেদিন গোসাইবাবুর বিধবা পুত্রবধূ সম্বন্ধে যে স্ক্যান্ডেলটা প্রকাশ হয়ে পড়েছিল, তোমরা তো বিশ্বাস করলে না, বললে হরি সে কাজ করতেই পারে না। এখন দেখলে তো, গুরুদেবের কৃপায় আমি এখন অনেক কিছু জানতে পারি যা তোমরা ড্রিমও করো না। ব্রজেন্দ্র বলিল, হ্যাঁ, হরিশটা কি স্কাউন্ড্রেল, ওই রকম সতী সাধ্যী স্ত্রী যার। কিন্তু মজা দেখেছ সংসারে, বদমাইশগুলোর ভাগ্যে এই রকমই স্ত্রী জোটে। বৃদ্ধ তারিণী চাটুর্যে হুঁকা লইয়া ঝিমাইতেছিলেন, কহিলেন, নিঃসন্দেহে আমার তো মাথার চুল পেকে গেল, কিন্তু ক্যারেক্টারে কেউ কখনো একটা স্পট দিতে পারলে না। অথচ আমারই তো হলো 7-7টা মেয়ে, বিয়ে দিতে দিতে দেউলে হয়ে গেলাম। যোগিনবাবু কহিলেন, আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসেবে লাবণ্যপ্রভা মহিলাটিকে দেখেছি, একেবারে আদর্শ। গভর্নমেন্টের বুঝি মুখ করা উচিত। সম্পূর্ণ একটা দিন পার হইল না। সতী সাধ্যীর স্বামী হরিশের চরিত্র জানিতে শহরের আর কাহারও বাকি রহিল না, এবং সুহৃদ বর্গের কৃপায় সকল কথাই তাহার কানে আসিয়া পৌঁছিল। উমা আসিয়া চোখ মুছিয়া কহিল, দাদা, তুমি আবার বিয়ে করো। হরিশ কহিল, ধুর, পাগল নাকি? উমা কহিল, কেন পাগল কেন? আমাদের দেশে তো পুরুষের বহু বিবাহ ছিল। তখন আমরা বর্বর ছিলাম রে। উমা জিদ ধরিয়া বলিল, বর্বর? বর্বর কিসের? তোমার দুঃখ তো আমি জানি। সমস্ত জীবনটা এইভাবে কি তোমার ব্যর্থ হয়ে যাবে দাদা? হরিশ, উপায় কি বোন? স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদির যদি এই পথ খোলা থাকতো, তোর বৌদিরও যদি এই পথ খোলা থাকতো, তাহলে রাজি হতাম। উমা, তুমি যে কি বলো না দাদা! এই বলিয়া উমা রাগ করিয়া চলিয়া গেল। হরিশ চুপ করিয়া একাকী বসিয়া রহিল। তাহার উপায়হীন অন্ধকার চিত্ততল হইতে কেবল একটি কথাই বারংবার উত্থিত হইতে লাগিল, পথ নাই। এই আনন্দহীন জীবনে দুঃখই ধ্রুবতারা, পথ নাই। তাহার বসিবার ঘরের মধ্যে তখন সন্ধ্যার ছায়া গাঢ়তর হইয়া আসিতেছিল। হঠাৎ তাহার কানে গেল, পাশের বাড়ির দরজায় দাঁড়াইয়া বৈষ্ণব ভিখিরির দল কীর্তনের সুরে দূতির বিলাপ গাহিতেছে। দূতি মথুরায় আসিয়া ব্রজনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী বানাইয়া বানাইয়া নালিশ করিতেছে। সেকালে এ অভিযোগের কিরূপ উত্তর দূতির মিলিয়াছিল হরিশ জানিত না, কিন্তু একালে সে ব্রজনাথের পক্ষে বিনা পয়সার উকিল দাঁড়াইয়া তর্কের উপর তর্ক জুড়িয়া মনে মনে বলিতে লাগিল, ওগো দূতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার তুলনা নাই। কিন্তু তুমি তো সব কথা বুঝবে না। কিন্তু আমি জানি ব্রজনাথ কিসের ভয়ে পালিয়ে গিয়েছিল, আর 100 বছরের মধ্যে আরও মুখ হননি। কংস টংস সব মিছে কথা। আসল কথা হলো শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম। একটু থামিয়া বলিতে লাগিল, তবু তো তখনকার কালে ঢের সুবিধা ছিল, মথুরায় লুকিয়ে থাকা চলত। কিন্তু একাল ঢের কঠিন।
না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী ব্রজনাথ, দয়া করে অধীনকে একটু শীঘ্র পায় স্থান দিলেই বাঁচি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।